গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লার্নিং ওয়েব। আজকে আমরা এসেছি ফুড এসআই মক টেস্ট সেট নম্বর 17 নিয়ে। আজকে ক্লাসও সমস্ত বিষয় একসঙ্গে থাকবে, যেখানে আমাদের ইংলিশ, হিস্ট্রি, পলিটি, ম্যাথ, রিজনিং এটসেট্রা সব কিছুই। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। আর যারা আগের ক্লাসগুলো করনি তারা প্লে লিস্টে গিয়ে বাকি ক্লাসগুলো করে নিতে পারো। চলো তাহলে শুরু করি। তাহলে দেখো, ইংরেজি দিয়ে শুরু। প্রথমে কি বলছে, প্রথম প্রশ্ন, select the correct meaning of the underlined idiom from the alternative provided. He has the gift of the gab. এই লাইনটা যে দ্য গিফট অফ দ্য গ্যাব, এই আন্ডারলাইন যে ইডিয়মটা রয়েছে এর মিনিংটা কি? তো এখানে তিনটা মিনিং রয়েছে। এ ট্যালেন্ট ফর স্পিকিং, অপশান বি এ গুড ভয়েস, অপশান সি এ লজিক্যাল বেন্ট অফ মাইন্ড, অপশান ডি টকিং ননসেন্স। তো দেখো, গিফট অফ দ্য গ্যাপ, এখানে অপশানগুলো দেখো। ট্যালেন্ট ফর স্পিকিং মানে কি, কথা বলার একটা অ্যাবিলিটি, ঠিক না? গুড ভয়েস, তোমার স্বর ভালো হবে, গলার স্বর, গলা আওয়াজ ভালো। এ লজিক্যাল বেন্ট অফ মাইন্ড, ঠিক না? তোমার যে বেন্ট, লজিক্যাল তর্কযুক্ত তোমার বুদ্ধি মস্তিষ্ক হবে। অ্যান্ড টকিং ননসেন্স মানে বাজে কথা বলা। তো দেখো, হি হ্যাজ দ্য গিফট অফ দ্য গ্যাব, এই কথাটার অ্যাকচুয়ালি মিনিং হবে অপশান এ, এ ট্যালেন্ট ফর স্পিকিং। দ্য গিফট অফ দ্য গ্যাবের তাহলে মিনিং কী হবে? এ ট্যালেন্ট ফর স্পিকিং, কথা বলার অ্যাবিলিটি। ওকে, চলো দ্বিতীয় প্রশ্ন। দ্য কনক্লুডিং পার্ট অফ এ লিটারারি ওয়ার্ক ইজ কল্ড, অর্থাৎ কি বলছে? দ্য কনক্লুডিং পার্ট অফ এ লিটারারি ওয়ার্ক, এই যে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এটা মিনিং কি? অপশান এ এপিগ্রাফ, অপশান বি এপিট্যাফ, অপশান সি কনক্লুশন, অপশান ডি এপিলগ। তো দেখো, দ্য কনক্লুডিং পার্ট অফ এ লিটারারি ওয়ার্ক, অ্যান্সার হবে অপশান ডি এপিলগ। তাহলে এটা ওয়ান ওয়ার্ডের জন্য তোমরা এটা দেখে নিতে পারো। ওকে, চলো তৃতীয় প্রশ্ন। অ্যান এপিকিউরিয়ান ইজ অন হু, এটা রিসেন্টলি আমাদের কালকেই যে হয়তো সেট 3-তে, ইংলিশ সেট 3-তে এটা আমরা করালাম। অ্যান এপিকিউরিয়ান ইজ অন হু, সে কী করতে পছন্দ করবে? অপশান এ এন্ডিওর্স, অপশান বি সাফার্স, অপশান বি এনজয় প্লিজার, অপশান ডি লাভস। অর্থাৎ অ্যান এপিকিউরিয়ান পার্সনের কোনটা বৈশিষ্ট্য? তো দেখো, অ্যান এপিকিউরিয়ান, যে এপিকিউর হবে সে কী হবে? এনজয়স প্লেজার মানে সে শান্তি খুঁজে পাবে, মনোরমতা খুঁজে পাবে, পার্টিকুলারলি ইটিং এবং ড্রিঙ্কিংয়ের জন্য, ঠিক আছে? তো এপিকিউরিয়ান কী হবে? এনজয়স প্লেজার, ঠিক না? শান্তি। চলো চতুর্থ প্রশ্ন। চুজ দ্য আইটেম ক্লোজেস্ট ইন মিনিং, অর্থাৎ অর্থ খুঁজে বের করতে বলছে, টু দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড ইন দ্য গিভেন সেন্টেন্স। কী বলছে দেখো, দ্য স্পিকার এমফেসাইজড দ্য স্যালাইন্ড পয়েন্টস অফ দ্য ইস্যু। স্যালাইন্ড, এই স্যালাইন্ড কথার ক্লোজেস্ট মিনিং কোনটা হবে? অপশান এ রিলেভেন্ট মানে কি, প্রাসঙ্গিক। অপশান বি হবে কি, বিশিষ্ট, ঠিক আছে? বৈশিষ্ট্য, বিশিষ্ট, লক্ষণীয় টাইপের। অপশান সি অ্যাপ্রোপ্রিয়েট মানে কি, যথাযথ। অপশান ডি অ্যাকুরেট মানে সঠিকতা। তো দেখো, স্লাইন্ট কথার মানে কি বলছে? বিশিষ্ট, লক্ষণীয়, ইম্পর্টেন্ট। তাহলে অবশ্যই রাইট অ্যান্সার কী হবে? অপশান বি প্রমিনেন্ট। বৈশিষ্ট্য, ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য, লক্ষণীয় বৈশিষ্ট্যগুলোকে তুলে ধরলেন। তো স্যালাইন্টের এখানে ক্লোজেস্ট মিনিং কী হবে? অপশান বি প্রমিনেন্ট। তাহলে ইংরেজি 4টা গেল। এবার আমরা হিস্ট্রিতে আসি প্রতিদিনের মতো। হুইচ সুলতান অফ দিল্লি ব্রট ওয়ান অশোকান পিলার টু দিল্লি, অর্থাৎ দিল্লির কোন সুলতান, কি বলছে, দিল্লির কোন সুলতান অশোকের একটা পিলার, স্তম্ভ দিল্লি নিয়ে এসেছিলেন? অপশান এ মোহাম্মদ বিন তুগলক, অপশান বি ফিরোজ শাহ তুগলক, অপশান সি ইলতুতমিশ, অপশান ডি আলাউদ্দিন খিলজি। দেখো, এখানে রাইট অ্যান্সার হবে অপশান বি ফিরোজ শাহ তুগলক। ফিরোজ শাহ তুগলক কী করেছিলেন? অশোকের এক স্তম্ভ এলাহাবাদ বা মিরাট থেকে মনে হয় দিল্লি নিয়ে এসেছিলেন। তো রাইট অ্যান্সার কী হবে? অপশান বি ফিরোজ শাহ তুগলক। নেক্সট কোশ্চেন, না সরি, এলাহাবাদ না, এখানে মাথায় রাখবে ফিরোজ শাহ তুগলক হয়তো দুটো নিয়ে এসেছিলেন, একটা মেরাট থেকে নিয়ে এসেছিলেন, একটা হরিয়ানা থেকে নিয়ে এসেছিলেন। তো দুটো যে অশোক স্তম্ভ দিল্লি নিয়ে এসেছিলেন। তাহলে অ্যান্সার কী হবে? ফিরোজ শাহ তুগলক। পরবর্তী প্রশ্ন, এটাও হিস্ট্রি থেকে। দ্য রয়্যাল রিচুয়াল অফ ঝারোখা দর্শন ওয়াজ ইন্ট্রোডিউসড বাই দ্য মুঘল এম্পারার, অর্থাৎ ঝারোখা দর্শন, এই যে একটা রিচুয়াল, একটা রীতি, এই রীতি রিবাজটা কে প্রথম ইন্ট্রোডিউস করেছিলেন? কোন মুঘল সম্রাট? অপশান এ আকবর, অপশান বি শাহজাহান,
অপশন সি औरंगजेब, অপশন ডি বাহাদুর শাহ। রাইট অ্যান্সার হবে কি আকবর। সম্রাট আকবর কি করেছিলেন, প্রথম এই জারকা দর্শন ইন্ট্রোডিউস করেছিলেন। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, হুইচ অ্যাক্ট অ্যালাউড দ্য খ্রিশ্চান মিশনারিজ টু এন্টার ইন্ডিয়া, অর্থাৎ কোন আইনের দ্বারা খ্রিস্টান মিশনারিগুলো ভারতে প্রবেশ মানে করেছিল, মানে ভারতে এসেছিল তাদের বিস্তারের জন্য বা তাদের শিক্ষা মানে বিস্তারের জন্য। অপশান এ চার্টার অ্যাক্ট অফ 1793, 1793 খ্রিস্টাব্দের সনদ আইন। অপশন বি চার্টার অ্যাক্ট অফ 1813, অপশন সি 1833 চার্টার অ্যাক্ট, অ্যান্ড অপশন ডি পিটস ইন্ডিয়া অ্যাক্ট 1784। রাইট অ্যান্সার হবে অপশন বি চার্টার অ্যাক্ট অফ 1813। 1813 খ্রিস্টাব্দে চার্টার অ্যাক্টে কী করা হয়েছিল, খ্রিশ্চান মিশনারিদেরকে ভারতে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল। তারপর দেখো, হুইচ পার্টি গেভ এ কল ফর ডাইরেক্ট অ্যাকশন, অর্থাৎ ডাইরেক্ট অ্যাকশন কোন পার্টি ডেকেছিল, হুইচ ডেট ওয়াজ চুজেন দ্য ডাইরেক্ট অ্যাকশন ডে। অপশন এ মুসলিম লীগ 16 আগস্ট 1946, অপশন বি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস 8 আগস্ট, অপশন সি হিন্দু মহাসভা, অপশন ডি ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি। তাহলে ডাইরেক্ট অ্যাকশন ডে কোনটা হবে বলো? তো মাথায় রাখবে ডাইরেক্ট অ্যাকশন ডে মানে ডেকেছিল কে, অপশন এ মুসলিম লীগ, এবং ডাইরেক্ট অ্যাকশন ডে কে বলা হয় কখন, 16 আগস্ট 1946 খ্রিস্টাব্দে। তো অ্যান্সার কী হবে, মুসলিম লীগ। ওকে, চলো নেক্সট, এটা হিস্ট্রি, এটা ইউপিএসসির কোশ্চেন। হু অ্যামং দ্য ফলোয়িং রুলার্স অফ মিডিয়েভাল গুজরাট সারেন্ডার ডিউ টু পর্তুগিজ, অর্থাৎ কোন গুজরাট শাসক, মধ্যযুগীয় শাসক ডিউ সারেন্ডার মানে দিয়েছিলেন, আত্মসমর্পণ করেছিলেন পর্তুগিজদের। দিউ মানে ওই যে দমন দিউ, সে দিউ আত্মসমর্পণ করেছিলেন পর্তুগিজদের কাছে। অপশান এ আহমদ শাহ, অপশান বি মেহমুদ বেগড়ওয়া, অপশান সি বাহাদুর শাহ, অপশান ডি মোহাম্মদ শাহ। দেখো রাইট অ্যান্সার হবে অপশান সি বাহাদুর শাহ। বাহাদুর শাহ কী করেছিলেন, এই যে দিউ, এই দিউ এরিয়াটা কী করেছিল, পর্তুগিজদের কাছে আত্মসমর্পণ করেছিলেন। তো বাহাদুর শাহ ইজ দ্য রাইট অ্যান্সার। 10 নম্বর কোশ্চেন, এটাও ইউপিএসসি থেকে তোলা। বাই হুইচ অন অফ দ্য ফলোয়িং অ্যাক্টস ওয়াজ দ্য গভর্নর জেনারেল অফ বেঙ্গল, অর্থাৎ বাংলার গভর্নর জেনারেল ডিজাইনেটেড অ্যাজ দ্য গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, ভারতের গভর্নর জেনারেল হয়ে যায় কোন অ্যাক্টের পরে? রেগুলেটিং অ্যাক্ট, পিটস ইন্ডিয়া অ্যাক্ট, চার্টার অ্যাক্ট অফ 1793, চার্টার অ্যাক্ট অফ 1833। তাহলে রাইট অ্যান্সার হবে অপশন ডি দ্য চার্টার অ্যাক্ট অফ 1833। ওকে, তোমরা এখানে কমেন্ট করবে এই 10 নম্বরের একটা হোমওয়ার্ক বলতে পারো। হোমওয়ার্কটা হচ্ছে এই 1833 খ্রিস্টাব্দে বাংলার গভর্নর জেনারেল হয়ে গেল কি ভারতের গভর্নর জেনারেল। তো তোমরা লিখবে, মানে অ্যাকচুয়ালি এটা গভর্নর জেনারেল অফ ব্রিটিশ ইন্ডিয়া হবে। হ্যাঁ, তো তোমাদের কোশ্চেন হচ্ছে হু ইজ দ্য ফার্স্ট গভর্নর জেনারেল অফ ব্রিটিশ ইন্ডিয়া। ঠিক আছে, তাহলে তোমাদের হোমওয়ার্ক কি, যে 1833 খ্রিস্টাব্দের চার্টার অ্যাক্টের পর কে ব্রিটিশ ভারতের প্রথম গভর্নর জেনারেল হিসাবে মানে পদ পান। ঠিক আছে, এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। 11 নম্বর প্রশ্ন, থাইরক্সিন হরমোন কোন গ্রন্থি থেকে ক্ষরিত হয়? হাইপোথ্যালামাস, থাইরয়েড, পিটুইটারি, থ্যালামাস। দেখো থাইরক্সিন হরমোন অ্যাকচুয়ালি অ্যান্সার কী হবে, অপশন বি থাইরয়েড। থাইরয়েড থেকে দুটো হরমোন ক্ষরিত হয়, T3, T4। এই T4টা হচ্ছে কি থাইরক্সিন। তো থাইরক্সিন হরমোন থাইরয়েড গ্রন্থি থেকে ক্ষরিত হয়। নেক্সট কোশ্চেন, ত্রিভুজাকৃতি প্রিজমের কটি তল থাকে? দেখো ত্রিভুজাকৃতি প্রিজম, ঠিক না, প্রিজমের কটি তল থাকে? আচ্ছা দেখো প্রিজম এরকম হয়, দেখো এটা হয় প্রিজম। তাহলে দেখো কটা তল হচ্ছে আমরা যদি একটু আলোচনা করি। শেপ শেপ শেপ, এই যে দেখো একটা, তো এই যে দেখো এটা একটা ত্রিভুজাকৃতি তল, একটা দেখো এটা একটা ত্রিভুজাকৃতি তল। ঠিক আছে, তাহলে দুটো তল তো দুটো ত্রিভুজ তল। ঠিক আছে, আর এই দেখো এই নিচের একটা ভূমি আয়তকার, এটা একটা তল। ঠিক আছে, এইদিকে দেখো এটা একটা আয়তকার তল, আর তার ওই দিকে দেখো আর একটা আয়তকার তল। তার মানে কি এখানে একটা ত্রিভুজাকৃতি যদি প্রিজম ধরো,
তার টোটাল তল থাকে কটা? 5টা। এই 5টা তলের মধ্যে মাথায় রাখবে 3টা হবে কি রেক্ট্যাঙ্গুলার আয়তাকার, ঠিক আছে, আর 2টা হবে কি ট্রায়াঙ্গুলার বা ত্রিভুজাকৃতি তল, ঠিক আছে। তাহলে একটা প্রিজমের টোটাল তল 5টা, ঠিক আছে। এখানে যেহেতু কোনো কিছু উল্লেখ নেই তো 5টা হবে অ্যান্সার। কিন্তু যদি বলতো একটা প্রিজমের কটা রেক্ট্যাঙ্গেল মানে কটা আয়তাকার তল, তার অ্যান্সার হবে 3টা, আর কটা ত্রিভুজাকৃতি তল, অ্যান্সার হবে 2টো। ওকে, নেক্সট কোশ্চেন। ABC ব্যবসায়ে 1:4, 1:3 এবং 1:2 অনুপাতে মূলধন বিনিয়োগ করে এবং ব্যবসার শেষে 11,700 টাকা লাভ হলে বি কত টাকা পাবে? দেখো সিম্পল কথা, আমরা যদি এর এখানে অনুপাতটা বের করে নিই, দেখো 1/4, 1/3, 1:2, 1/2। তো তুমি এখানে কি করবে? 4, 3, 2 এর লসাগু করো, তাহলে কত হবে? 4, 3, 2 এর লসাগু হবে কি 12, সবচেয়ে বেটার হবে কি 12। এবার তুমি 12 দিয়ে গুণ করো, তাহলে দেখো 1/4 ইন্টু 12, ওকে, 1/3 ইন্টু 12, 1/2 ইন্টু 12। দেখো এগুলো মুখোমুখি হয়ে যাবে, বাট আমরা একটু বুঝে বুঝে করানোর জন্য তোমাদের টাইম নিচ্ছি। তাহলে এখানে কত হয়ে গেল? 3, এখানে কত হয়ে গেল? 4, এখানে কত হয়ে গেল? 6। তাহলে তাদের ব্যবসায়ের অনুপাত কত হলো? 3, 4, 6। তার মানে বুঝতে পারছো, আমরা যদি এখানে লিখি এ কত হয়ে গেল, এ এর ভাগ হচ্ছে 3, বি এর ভাগ হচ্ছে কত 4, আর সি এর ভাগ হচ্ছে কত 6। দেখো টোটাল ভাগ কত? 3, 4, 6 মানে কত? 7, 13। কিন্তু বি এর ভাগ কত? দেখো 4/13। বি এর ভাগ কত? 4/13। তাহলে বি 13 ভাগের মধ্যে 4 ভাগ টাকা ইনভেস্ট করেছে। তার মানে এখানে সিম্পল কথা, বি এর লাভ তাহলে কত হবে? 11,700 ইন্টু 4/13। ওকে, এবার দেখো 13কে এখানে 117 কাটো, তাহলে কত? 9, আর এখানে দুটো শূন্য, 4, 9, 36। তাহলে দেখো রাইট অ্যান্সার কী হবে? অপশান বি, 3600 টাকা হবে বি এর লাভ। সিম্পল, খুব সহজে হয়ে গেল। তো এটা রাইট অ্যান্সার কী হবে? অপশান বি, 3600 টাকা। নেক্সট কোশ্চেন দেখো, কোনো সাংকেতিক ভাষায় 524 মানে লিফ ইজ গ্রিন, 351 মানে গ্রিন অ্যান্ড ব্লু, 438 মানে স্কাই ইজ ব্লু। তাই লিফ এবং ইজ কোন কোন সংখ্যা দ্বারা প্রকাশিত হয়? আচ্ছা, কীভাবে করবে? দেখো শর্টকাট বোঝার চেষ্টা করো। এখানে 3টা ওয়ার্ড কাকে দেখো, 524, 351, 438। সংখ্যা থেকে একটা জিনিস খেয়াল করে দেখো, 8 একমাত্র এখানে আছে, কিন্তু বাকি দুটো দেখো 8 নেই। এবার তুমি কথাটাগুলো দেখো, 438-এ বলছে স্কাই ইজ ব্লু, এখানে বলছে লিফ ইজ গ্রিন, এখানে বলছে গ্রিন অ্যান্ড ব্লু। তার মানে দেখো এখানে একমাত্র ওয়ার্ড স্কাই যেটা এখানেই রয়েছে, বাকি দুটোতে নেই। তার মানে এটুকু তো ক্লিয়ার হয়ে গেল, 8 হয়ে গেল স্কাই একবার। এবার দেখো 8 যদি স্কাই হয়, তাহলে আমরা অপশানগুলো দেখব। অপশানে দেখো 8 কোথায় কোথায় আছে, অপশান এ অ্যান্ড অপশান বি। তাহলে এই দুটো তো বাদ হয়ে গেল, প্রথমেই এই দুটো বাদ হয়ে গেল। তাহলে আমরা এখন অবধি কী পেলাম? 8 হচ্ছে কি স্কাই, কিন্তু আমার লাগবে কি? আমার লাগবে লিফ অ্যান্ড ইজ। ওকে, দেখো এবার আমরা এক এক করে খুঁজি লিফ অ্যান্ড ইজ, ঠিক না? 8 তো স্কাই চলে গেল। এবার খেয়াল করো, দেখো আমি এখানে লিখে দিই, তোমাদের সুবিধা হবে এভাবে করে। 8 হয়ে গেল, এখানে 438টা দেখো 4, 3, 8, ঠিক না? তাহলে এখানে 4, 3, 8 যদি আমি লিখি, স্কাই ইজ ব্লু, তাহলে 8টা হয়ে গেল স্কাই, ঠিক আছে? 4 আর 3 থাকছে। এবার দেখো তুমি যদি প্রথমেরটা দেখো 524 যদি বের করি, 524-এ কী বলছে? লিফ ইজ গ্রিন, লিফ ইজ গ্রিন, তাহলে এখানে 2 আর 4, তো হয়ে গেল। দেখো 2 আর 4, এই যে দেখো 2 আর 4, কেন? লিফ আর ইজ বলছে, ঠিক না? মাঝেরটাতে দেখো এখানে তো লিফ আর ইজ নেই, এখানে মাঝে দেখো লিফ আর ইজ নেই, তার মানে না এখানে 2 আছে না এখানে 4 আছে। সিম্পল ফর্মুলা। তাহলে রাইট অ্যান্সার এখানে কী হবে? অপশন সি রাইট অ্যান্সার। ক্লিয়ার? দেখো শর্টকাটটা কীভাবে করবে। প্রথমে আমরা কি খুঁজলাম? প্রথমে আমরা 8 খুঁজলাম। এখানে 438 দেখলাম যে 8 একমাত্র এখানেই আছে, বাকি কোনো ওয়ার্ডে 8 নেই। আর 8-এর জন্য দেখো স্কাই ওয়ার্ডটা খালি একমাত্র এখানে পেয়েছি, বাকি কোথাও নেই। তার মানে এটুকু তো ক্লিয়ার হয়ে গেল, 8 মানে হচ্ছে স্কাই। এবার 8 মানে যখন স্কাই হয়ে গেল, তাহলে এ আর বি দুটো বাদ দিয়ে দিলাম আমি, গল্প শেষ।
এবার আমি বাকি দুটো যেখানে আছে সেই দুটোতে আমাকে দেখতে হবে। তো কোশ্চেনে তোমাকে বলছে লিভ অ্যান্ড ইজ, তাহলে বাকি দুটোতে তুমি দেখো এখানে লিভ আর ইজ আছে, কিন্তু এখানে আর লিভ আর ইজ নেই, ঠিক না? তো এখানে দেখো এখানে না 2 আছে না এখানে 4 আছে, তার মানে লিভ আর ইজ, তাহলে রাইট অ্যান্সার কত হবে 2 আর 4। তাহলে দেখতে পাচ্ছ এখানে এই যে লিভ ইজ গ্রিন 5 2 4, তাহলে লিভ 2, ঠিক আছে, গ্রিন হচ্ছে ইজ হচ্ছে 4, তাহলে রাইট অ্যান্সার কত হয়ে গেল 2 এবং 4। নেক্সট কোশ্চেন, কোনো সাংকেতিক ভাষায় হর্সকে বলা হয় 3 7 1 8 5, দেখো আর চেয়ারকে এটা, তাহলে রিপোর্টকে কত বলছে, ঠিক আছে, রিপোর্টকে এটা বলছে, তাহলে রিসার্চকে কত কী দ্বারা প্রকাশ করা হবে। দেখো কিভাবে বের করবে, একটা জিনিস খেয়াল করো, রিসার্চে তুমি দেখো লাস্টের ওয়ার্ডটা কি আছে, এইচ আছে, আর এখানে দেখো এইচ মানে কত 3, আর এখানে এইচ মানে কত দেখো 3, তার মানে রিসার্চের ক্ষেত্রে এমন অ্যান্সার হবে যেখানে লাস্টে থাকবে 3। ওকে, তো এখানে তাহলে 3 জন্য তাহলে আমি অপশান এ অ্যান্ড অপশান ডি তাহলে বাদ দিয়ে দিলাম, তাহলে অ্যান্সার কোনটা হবে, এই দুটোর মধ্যে একটা হবে। এবার দেখো মাথা খারাপ করতে যাবে না, এখানে দেখো অপশান বি অ্যান্ড অপশান সিতে পড়ো, একমাত্র পার্থক্য কোথায় দেখতে পাচ্ছ, এই যে 4 নম্বর ওয়ার্ডটাতে দেখো, এই যে দেখো, এই দেখো, এই যে দেখো 4 নম্বর ওয়ার্ডটাতে আমি পার্থক্য দেখতে পাচ্ছি, একটাতে আছে, এই যে দেখো 4 নম্বর ওয়ার্ডে দেখো পার্থক্য দেখতে পাচ্ছ, বাকি সব সেম আছে, 4 নম্বর একটাতে আছে 5, একটাতে আছে 6, বাস এবার 5 আর 6 খুঁজো। তো এখানে 4 নম্বর কী হবে, আর ই এস ই, তাহলে ই হবে তাহলে 5 হবে না 6 হবে, এবার দেখো যে কোনো একটা দেখো, এই যে দেখো ই কত 5, এখানে ই তাহলে কত দেখো 5, তো এখানে রাইট অ্যান্সার হবে 5 বলে অপশানটা, তাহলে এখানে রাইট অ্যান্সার অপশান বি 15859103 হয়ে গেল। রিজনিং একটু মাথা খাটাবে, সেন্স অফ হিউমার কাজে লাগাও, ক্রিয়েটিভিটি কাজে লাগাও, হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। তারপর হুইচ অন অফ দ্য ফলোয়িং কান্ট্রিজ হ্যাজ ইটস ওন স্যাটেলাইট নেভিগেশন সিস্টেম, অর্থাৎ কোন দেশের নিজস্ব নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম রয়েছে, অস্ট্রেলিয়া, কানাডা, ইসরায়েল, জাপান। রাইট অ্যান্সার হবে অপশান ডি জাপান, জাপানের নিজস্ব স্যাটেলাইট নেভিগেশন সেন্টার রয়েছে। তারপর প্রশ্ন, একটি বাক্সে 1 টাকা ও 50 পয়সা মিলিয়ে মোট 52টি মুদ্রা আছে, তাদের মূল্যের অনুপাত 3:5 হলে কোন প্রকার কতটি করে মুদ্রা আছে। ওকে, দেখো 1 টাকা, দেখো এখানে বলেছে তাদের মূল্যের অনুপাত মানে টাকার অনুপাত, তাহলে 1 টাকার কয়েন, তাহলে এটা দেখো 3টা, তাহলে 1 টাকার অনুপাত কত 3, তাহলে দেখো এখানে 1 টাকার মধ্যে 3-এর অপশান কোথায় দেখতে পাচ্ছ, দেখো এই যে দুটোতে, কারণ 12কে 3 দিয়ে কাটবে আর 24কেও 3 দিয়ে কাটবে, তাহলে এই দুটোর মধ্যে অপশান হওয়া উচিত, বাকি দুটো কিন্তু হবে না, কেন দেখো 1 টাকা বলেছে, তো 1 টাকার কয়েন 3টার অনুপাতে আছে, তার মানে কি 3 টাকার রেশিও করতে থাকো, তাহলে এখানে কি হবে, তাহলে 3 দিয়ে দুটো ভাগ হচ্ছে, একটা 12 একটা 24। এবার আমি যে কোনো একটা মিলাই, দেখো টোটাল 52টা আছে, এখানে 12টা কয়েন 1 টাকা, তাহলে 12টা কয়েন 1 টাকার, তার মানে কি 12 ইন্টু 12, 12 ইন্টু 1, তাহলে কত হয়ে গেল 12 টাকা হয়ে গেল। আর দেখো বাকি আছে কি 40 টাকা, মানে 40টা কয়েন আছে কত 50 পয়সা, তাহলে 50 পয়সা মানে কত হাফ না, 40 ইন্টু হাফ মানে কত 20 হয়ে গেল, তাহলে 12 প্লাস 20, ঠিক আছে, তাহলে 12টা মানে টাকার হিসাব কত 12 ইন্টু 12 প্লাস 20, ঠিক আছে। এবার দেখো কয়েনের অনুপাতটা দেখো, 1 টাকার কয়েন কটা আছে 3টে, মানে সরি 1 টাকার কয়েন আছে 12টা, 50 পয়সার কয়েন আছে 40টা। আচ্ছা মূল্যের অনুপাতটা এবার দেখে নাও না, এই তো হয়ে গেল 12:20 মানে কত, হ্যাঁ 3:5, তাহলে অবশ্যই এটা রাইট অ্যান্সার কী হবে অপশান সি। এটা কেন হবে না, দেখো এটা অনুপাত কত আছে 8 আর 28, এখানে 28 মানে কত হয়ে যাবে এখানে তাহলে 14, তাহলে 8 ইন্টু 14 3:5 হচ্ছে না, তো অপশান ডি হবে না, অপশান সি হবে রাইট অ্যান্সার। কীভাবে করলাম দেখো 1 টাকার কয়েনটা খুঁজো 3, এখানে অপশানগুলোতে দেখো 3 দিয়ে কি ভাগ যাচ্ছে, তো 3 দিয়ে এই সি আর ডি যাচ্ছে, তো এখানে অবশ্যই দুটোর মধ্যে অ্যান্সার হবে। এবার আমি কি করলাম যে 1 টাকার কয়েন আমি 12টা ধরলাম, তাহলে কত হয়ে গেল 12 টাকা হয়ে গেল, আর 50 পয়সা কয়েন কটা আছে 40টা না, তাহলে হাফ হাফ ইন্টু 40 তাহলে কত 20, এবার দেখো 12:20 কত 3:5, ঠিক আছে, তাহলে এখানে অপশান সি কী হবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, নিচের কোনটি একটি রিট নয়, আমরা যে 5টা রিট জানি ইন্ডিয়ান পলিটিতে, এদের মধ্যে কোনটা রিট নয়, সার্টিওরারি, ম্যান্ডামাস, হেবিয়াস কর্পাস, স্পেশাল লিভ পিটিশন। তো দেখো রিট নয় বলেছে, তো মাথায় রাখবে
অপশন ডি স্পেশাল লিভ পিটিশন কিন্তু রিট নয়, সার্টিওরারি, ম্যান্ডামাস অ্যান্ড হেভিয়াস কর্পাস তিনটোই কিন্তু আমাদের রিট। ওকে, তো রাইট অপশন ডি হবে রাইট অ্যান্সার। দেখো রিজনিং থেকে কোশ্চেন, পরবর্তী বর্ণজোড়টি নির্ণয় করো। কি বলছে? ALCOERGU, তারপরেরটা কি হবে? আচ্ছা ওকে, কিছু অসুবিধা নেই। দেখো এই যে দেখো এ থেকে সি, দেখো দেখো আমি এভাবে লিখছি এ সি, তারপর দেখো সি থেকে ই, দেখো ই, ই থেকে তুমি জি, দেখো গেল। তাহলে দেখো কত করে বাড়ছে, এ মানে কত এক না, এর পরে সি এর ঘরের পার্থক্য কত, এ বি সি, তাহলে মাঝে একটা ঘর অ্যাড হয়েছে। সি এর পর দেখো সি ডি ই, ওকে, তো একটা ঘর অ্যাড হয়েছে। ই এর পর দেখো ই এফ জি, একটা ঘর অ্যাড হয়েছে। তাহলে জি এর পর কি হবে বলো, ই এফ জি এইচ আই, তার মানে কি এখানে তাহলে কি হয়ে যাবে, আই হবে। তাহলে আই দিয়ে অপশন কটা আছে, দুটো আছে, অপশন বি অ্যান্ড অপশন ডি। বুঝতে পারলে ব্যাপারটা কি? দেখো এ, এর পর এখানে এখানে নিশ্চয় তাহলে কি আছে, এখানে যদি আমি বলি এখানে আছে কি বি না, এখানে আছে বি, তাহলে এর পর এক ঘর ছেড়ে বি হয়েছে সি, সি এর পর এখানে কি হয়েছে ই, তার মানে এখানে কি আছে ডি আছে, ই এর পর এখানে কি হয়ে যাচ্ছে জি, তো কত ঘর আছে এফ আছে, জি এর পর এখানে তাহলে কত হবে এক ঘর থাকবে ই এফ জি এইচ আই, তো এখানে আই দিয়ে তাহলে অ্যান্সার হবে। তাহলে এখানে এটা কি হয়ে যাবে আই, আই কোথায় কোথায় আছে, অপশন বিতে অ্যান্ড অপশন ডিতে। ওকে, তাহলে দুটোর মধ্যে একটা হবে। আচ্ছা মিলাই এবার দেখো এখানে আছে কি এল, তারপর দেখো এল এর পর এখানে গ্যাপটা দেখো ও, ও এর পর দেখো আর, আর এর পর দেখো ইউ। এবার তুমি এখানে আবার মিলাও, দেখো এল, এল থেকে এ ঘরের মধ্যে কত, আই জে কে এল এম এন ও, তাহলে এখানে প্লাস দুটো ঘর ছেড়েছে। ও এর পর দেখো পি ও, ও আছে তো পি কিউ আর, দেখো দুটো ঘর ছেড়েছে। আর আছে তো, আর এর পর আবার দুটো ঘর, দেখো এস টি ইউ, দুটো ঘর ছেড়েছে। তাহলে ইউ এর পরে তুমি দুটো ঘর ছাড়ো না, ইউ এর পর কি হবে তাহলে এস টি ইউ ভি ডাব্লিউ এক্স, তাহলে এখানে কি যাবে এক্স, তো অ্যান্সার কি হবে আই ইন্টু আই এক্স, তাহলে কোনটা অপশন বি কি হবে রাইট অ্যান্সার। বুঝতে পেরেছি, অপশন বি রাইট অ্যান্সার। এইভাবে রিজনিং করতে হবে। লাস্ট কোশ্চেন আমাদের ম্যাথ থেকে, দেখো একটি পরিবারে 6 জন সদস্যের গড় বয়স 25 বছর। তাহলে দেখো 6 জন সদস্য আছে, তাদের গড় বয়স 25, তাহলে টোটাল বয়স কত, 6 25 কত 150, গল্প শেষ। তাদের মধ্যে কনিষ্ঠ সদস্যের বয়স 5 বছর। আচ্ছা তাহলে 150 তো টোটাল বয়স, তার মধ্যে যে সবচেয়ে ছোট তার বয়স কত 5। ওকে, তার জন্মের সময়, দেখো জন্মের সময় এর বয়স কত হয়ে গেল, তাহলে 0 হয়ে গেল না, তো তার জন্মের সময় সদস্য তো গড় বয়সের কত ছিল। দেখো তার জন্মের সময় যদি আমি বলি, তো তাদের জন্মের সময় কি হবে, কজন সদস্য 6 জন, তো প্রত্যেক জনের যে 5 বছর করে কমে গেল, তো 6 6 5 কত 30 না, 150 থেকে 30 বাদ দিয়ে দাও, তাহলে কত হয়ে গেল 120। তাহলে 5 বছর আগে পরিবারের টোটাল বয়স কত ছিল 120। এবার প্রশ্ন হচ্ছে গড় বয়স কত। এবার তুমি ভাববে টোটাল সদস্য তো 6, 6 দিয়ে ভাগ করি না, এই যে 5 বছর এর জন্মের সময় তখন তো জন্মায়নি, তাহলে ছিল কত 5 না, তো 120কে 5 দিয়ে ভাগ করো, তো অ্যান্সার কত হবে 24। রাইট অ্যান্সার কী হবে 24। এই যা, এখানে যারা কোশ্চেন করেছিল তারা নিজেরাই মাথা মোটা আছে। এখানে আমার মনে হয় একটা অপশান 20 করে দেওয়া উচিত ছিল, তাদের তোমরা কী হয়ে যেত কনফিউজ হয়ে যেতে, কারণ অনেকে 120কে 6 দিয়ে ভাগ করে দিত, বাট না, জন্মের সময় কনিষ্ঠ, তো ও তো 5 বছর আগে জন্মায়নি, তাহলে ছিল কত 5 জন, তাহলে 120কে 5 দিয়ে ভাগ করলে তার রাইট অ্যান্সার কত হবে 24। তো অপশান সি কী হবে রাইট অ্যান্সার। ওকে, তাহলে আজকে ছিল এই সেট 17 নম্বর সেট, যেখানে আমরা আজকে বেশি ম্যাথামেটিক্স এবং রিজনিংয়ে বেশি জোর দিয়েছিলাম। এরকম তাহলে আরও কোশ্চেন আমরা আপলোড করতে থাকবো। আজকের মতো এখানে রাখলাম, বাই।